সুপ্রিয় শিক্ষার্থী, বাজুয়া সুরেন্দ্রনাথ অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে তোমাদের শুভেচ্ছা। আজকের এই অনলাইন ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকব আমি নিত্যানন্দ সর্দার, প্রভাষক বাংলা বিভাগ, বাজুয়া সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, দাকব, খুলনা। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে কয়েকটি ছবি লক্ষ্য করি। প্রথম আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, সেই মোনালিসার ছবি। এরপরে আরও কয়েকটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিগুলো তোমাদেরকে বলতে হবে দেখে এই ছবিগুলো সাধারণত আমরা কোথায় দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আরও কয়েকটা ছবি দেখি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা, যারা কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য ভিড় করেছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একেবারে অতীতে আমরা যে মুদ্রাগুলো ব্যবহার করতাম, বর্তমান যে মুদ্রাগুলোর অস্তিত্ব নেই, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এবার মনে হয় আমরা একটু পরিষ্কার হতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ছবিগুলো সাধারণত কোথায় দেখতে পাই? তোমরা একটু চিন্তা করে বলো যে এখন এই ছবিগুলো বা এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখানে আমরা আরও দুইটি ছবি দেখছি, যেটা হচ্ছে জাদুঘরের ছবি। এই যে আগের যে ছবিগুলো আমরা দেখেছি, এই ছবিগুলোতে যে জিনিসগুলো, যে উপকরণগুলো দেখানো হয়েছে, সেগুলো সাধারণত জাদুঘরে সংরক্ষিত থাকে। আমরা দুইটি জাদুঘরের ছবি দেখতে পাচ্ছি, জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা, এবং লুভর মিউজিয়াম, ফ্রান্স। এরপর বাংলাদেশের সামরিক জাদুঘর আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি ওসমানী জাদুঘর, সিলেট, এবং ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষার্থে যে জাদুঘর, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা অতীতে ছিল, বর্তমান সময়ে যেগুলো পাওয়া যায় না বা দেখা যায় না, সেই সমস্ত কিছু উপকরণ বা জিনিস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় জাদুঘরে কেন যাব, যার রচয়িতা আনিসুজ্জামান। জাদুঘরে কেন যাব আমরা এই পাঠের মধ্য দিয়ে আজকে জানতে পারবো। জাদুঘরে আমরা গেলে কি কি বিষয় জানতে পারবো, আমাদের জ্ঞানের পরিধিটা কতটা বাড়বে, জাদুঘরের উৎপত্তি, ক্রমবিকাশ, জাদুঘরের ধারণাটা প্রথম কোন জায়গা থেকে আসলো, এবং কোন জাদুঘরে কোন কোন জিনিসগুলো সংরক্ষিত থাকে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে যাওয়ার আগে আমরা প্রথমে জেনে নেব আজকের যে পাঠ জাদুঘরে কেন যাব, এর লেখক পরিচিতি সম্পর্কে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এক নজরে লেখক পরিচিতিটা আমরা দেখার চেষ্টা করি। আনিসুজ্জামান বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক ও মনসী অধ্যাপক। তার জন্ম 1937 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি কলকাতায়। ঢাকার প্রিয়নাথ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1953 সালে জগন্নাথ কলেজ থেকে তিনি আইএ পাশ করেন। তার পিতার নাম এটিএম মোয়াজ্জেম ও মাতা সৈয়দা খাতুন। তিনি 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেছেন শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাহলে আমরা তার শিক্ষা জীবন এবং তার পেশাগত জীবন এবং তিনি কি কি ডিগ্রি লাভ করেছিলেন তার জীবদ্দশায়, সেটা আমরা দেখে নিলাম। এবার তার কিছু খ্যাতি বা উল্লেখযোগ্য কিছু রচনা আমরা দেখার চেষ্টা করি। আনিসুজ্জামান উচ্চমানের গবেষণা ও সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, 18 শতকের চিঠি, পুরনো বাংলা গদ্য, বাংলা নারী, সাহিত্য ও সমাজ, বাঙালি সংস্কৃতি ও অন্যান্য, ইহজাগতিকতা ও অন্যান্য, সংস্কৃতি ও সংস্কৃতি সাধক, চেনা মানুষের মুখ ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনা। সাহিত্য ও গবেষণার কৃতিত্বের জন্য তিনি 21 পদকে ভূষিত হয়েছিলেন, বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন, আলোয়াল সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এবং কলকাতা থেকেই তিনি ডিলিট উপাধি পেয়েছিলেন, এবং ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি বহু পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছেন। আনিসুজ্জামান
2020 সালের 14 মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে 83 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এক নজরে এই ছিল আনিসুজ্জামান, যার অনবদ্য সৃষ্টি জাদুঘরে কেন যাব। এবার আমরা পরবর্তী পাঠে যেতে চাই। জাদুঘরের উদ্ভব ও বিকাশ। আমি আগেই বলেছি জাদুঘরে কেন যাব এবং জাদুঘরে যে উদ্ভব এবং ক্রম বিকাশ সম্পর্কে কিন্তু আজকে আমরা পূর্ণাঙ্গ একটি ধারণা পাব। বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস। পৃথিবীর প্রথম জাদুঘর প্রতিষ্ঠা হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়ায় আনুমানিক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। আমরা এই জায়গাগুলো একটু কোট করে রাখব, কারণ আমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে। যেমন প্রশ্নটা এরকম আসে, পৃথিবীর প্রথম জাদুঘর প্রতিষ্ঠা হয়েছিল কোথায় এবং তার নাম কি এবং কত শতকে? পৃথিবীর প্রথম জাদুঘর ছিল নিদর্শন ও সংগ্রহশালা ও গ্রন্থাগার, ছিল উদ্ভিদ বাগান ও উন্মুক্ত চিড়িয়াখানা। জাদুঘর শব্দটি মূলত ফরাসি, তবে জাদুঘরের ঘর বাংলা। উর্দুতে জাদুঘরকে বলা হয় আজবখানা। আমরা এখানে জাদুঘর শব্দটি কোন ভাষা থেকে এসেছে এবং এর অর্থ কি কি, কোন ভাষায় কিভাবে এর অর্থে ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখলাম। হিন্দিতে অজায়েব ঘর, খানা ফার্সি, আজব আজিব, অজায়েব আরবি। জাদু ও আজব শব্দে দোতনা আছে দুরকম, একদিকে কুহুক ইন্দ্রজাল ভেলকি, অন্যদিকে জাদু বলতে আমরা চমৎকার, মনোহর ও কৌতূহল উদ্দীপককে বুঝি। এবার জাদুঘর মূলত কোনো জাতির আত্মপরিচয় দানের লক্ষ্যে ঐতিহ্য, ইতিহাস, কীর্তি, কিংবদন্তি তুল্য নিদর্শন সমূহ সংরক্ষণ করে থাকে, যা চমকপ্রদ, যা অনন্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্রেককারী, এমন সব বস্তু সংগ্রহ করা হচ্ছে জাদুঘরের কাজ। 17 শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তাহলে এবারের প্রশ্ন, 17 শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম কোথায় গড়ে উঠেছিল? উত্তর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এখানকার অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সৃষ্টি হয় পিতা পুত্র দুই, ট্র্যাডিসান্ট অ্যান্ড অ্যাশমোল, এই তিনজনের সংগ্রহ দিয়ে। জাদুঘরের প্রতিষ্ঠা, ক্রমবিকাশ। কালক্রমে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছিল, ফলে ব্যক্তি বা পরিবারের উদ্যোগে জাদুঘর প্রতিষ্ঠা হতে থাকে। ইউরোপীয় রেনেসাঁসের পরে পশ্চিমা দেশগুলোতে ব্যক্তি বা পরিবারের উদ্যোগে জাদুঘর প্রতিষ্ঠার প্রয়াস অনেক বৃদ্ধি পায়। ফরাসি বিপ্লবের পরে রাষ্ট্রের উদ্যোগে জাদুঘর প্রতিষ্ঠা শুরু হয়। যেমন ফরাসি বিপ্লবের পর প্রজাতন্ত্রের উদ্যোগে লুভর মিউজিয়াম এবং রুশ বিপ্লবের পর হারমিতিয়ে প্রতিষ্ঠা হয়। উপনিবেশবাদের অবসানের ফলে 20 শতকে জাদুঘরের প্রতিষ্ঠার কাজটি দ্রুত এগিয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, কত শতকে জাদুঘর প্রতিষ্ঠার কাজটি এগিয়ে যায়? 20 শতকে। বাংলাদেশে জাদুঘর প্রতিষ্ঠা। এতক্ষণ আমরা যে আলোচনাটা করেছি পৃথিবীর বিভিন্ন দেশের জাদুঘরের প্রতিষ্ঠা, ক্রমবিকাশ এবং জাদুঘর কোন জায়গা থেকে এর উৎপত্তি হয়েছে, কিসের প্রয়োজনে আজ আমরা যে প্রতিষ্ঠিত জাদুঘর দেখতে পাচ্ছি সে সম্পর্কে আমরা দেখার চেষ্টা করেছি। এবার আমরা আমাদের স্বদেশের অর্থাৎ বাংলাদেশের জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আমরা জানব। 1909 সালে ঢাকার ওয়ারীতে বলদা গার্ডেন প্রতিষ্ঠা করা হয়, যা বাংলাদেশের প্রথম জাদুঘর হিসাবে বিবেচনা করা হয়। 1910 সালে রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করা হয়, যা বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর হিসাবে খ্যাত। 1913 সালে ঢাকার শাহবাগে বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এভাবেই সময়ের বিবর্তনের সাথে সাথে বিভিন্ন বিষয়ভিত্তিক জাদুঘর গড়ে উঠেছে। আমরা জানলাম আমাদের স্বদেশের কয়েকটি জাদুঘরের প্রতিষ্ঠা কাল এবং সেগুলো সম্পর্কে, কোনটি প্রথম, কোনটি প্রাচীনতম জাদুঘর এবং জাতীয় জাদুঘরটি কোথায় অবস্থিত সেই সম্পর্কে আমরা জানলাম। এবার 18 শতকের দিকে আমরা আলোকপাত করি। এখানে এসে আমরা কি ধরনের জাদুঘর দেখতে পেয়েছি। এবার স্বদেশ এবং বিদেশে 18 শতকে কিভাবে জাদুঘরের ক্রমবিকাশ ঘটেছে সেটা আমরা একটু দেখব। 18 শতকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম। তবে এর ভিত্তি ছিল অপর তিনজনের সংগ্রহ, স্যার হ্যান্স স্লোন, স্যার রবার্ট কটন ও আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হ্যালির।
পুঁজিবাদের সমৃদ্ধি ও বিজ্ঞান প্রযুক্তির বিকাশের ফলে 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। কত শতকে? 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশে জাদুঘর প্রতিষ্ঠা করতে থাকে। জাতীয় জাদুঘর একটা জাতিসত্তার পরিচয় বহন করে। আমরা জানি যে জাতীয় বলতে একেবারে একটি জাতিসত্তার পরিচয় বহন করে এমন জাদুঘরকে বুঝিয়ে থাকে। জাদুঘরে নিজের ও জাতির স্বরূপ উপলব্ধি করতে পারে, সংস্কৃতির সন্ধান পায়, আত্মবিকাশের প্রেরণা লাভ করে। আবার অন্য জাতির অপরূপ কীর্তির সঙ্গে যখন আমরা একাত্মতা অনুভব করি তখন আমাদের উত্তরণ হয় বৃহত্তর মানব সমাজে। কত সুন্দর একটি কথা আমরা এই জাদুঘরের মধ্য দিয়ে পেয়েছি। আমরা অন্য জাতির অনুরূপ কীর্তির সঙ্গে যখন আমরা একত্বতা অনুভব করি তখন আমাদের উত্তরণ হয় বৃহত্তর মানব সমাজে। জাদুঘর আমাদের জ্ঞান দান করে। জাদুঘর আমাদের কি দেয়, কেন আমরা জাদুঘরে যাব সে বিষয় সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। জাদুঘর আমাদের তাহলে প্রথমত জাদুঘর আমাদের জ্ঞান দান করে, আমাদের শক্তি যোগায়, আমাদের চেতনা জাগ্রত করে, আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করে। সোজা সাপটা কথা, জাদুঘর আমাদের আনন্দ দেয়। আমরা জাদুঘরে গিয়ে অনেক পুরাকীর্তি দেখে আমরা আনন্দ অনুভব করি এবং আমরা যারা এই জিনিসগুলোর সাথে পরিচিত নই বর্তমান সময়ে, তারা যখন একটি নতুন জিনিস দেখতে পাই তখন আমরা কি করি? আনন্দে উদ্বেলিত হই। মানুষের অনন্ত উদ্ভাবন নৈপুণ্যে এবং তার নিরলস সৃষ্টি ক্ষমতা, তার তন্নিতস্ত সৌন্দর্য সাধনা, তার নিজেকে বারংবার অতিক্রম করার প্রয়াস, এসবের সঙ্গে পরিচিত হয়ে আমরা অশেষ উল্লেসিত হই। আমরা উল্লেসিত হই কি দেখে? সৃষ্টির ক্ষমতা বা সৌন্দর্য দেখে আমরা উল্লেসিত হই। জাদুঘরের একটা সাধারণ লক্ষণ, জাদুঘরে আমরা যে যাব তার কিছু লক্ষণ থাকা দরকার। আমরা এর আগে জাদুঘরে গিয়ে কি শিখতে পারবো সে বিষয় সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। এবার জাদুঘরের একটা সাধারণ লক্ষণ আমরা জানব, যা চমকপ্রদ, যা অনন্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্রেককারী এমন সব বস্তু সংগ্রহ করা। তাহলে জাদুঘরের লক্ষণ হবে যা চমকপ্রদ, যা অনন্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্রেককারী এমন সব বস্তু সংগ্রহ করা। গড়পড়তা মানুষ যা দেখতে যায়, দেখে আপ্লুত হয়, সেই বিষয়গুলো এই জাদুঘরে থাকতে হবে। এবার আমরা পৃথিবীর একেবারে বিখ্যাত কয়েকটি জাদুঘর আমরা দেখব। রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে হারমিতীয় জাদুঘর। আমরা রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে যে জাদুঘরটি গড়ে উঠেছিল সেই সুদৃশ্য জাদুঘরের চিত্র আমরা দেখতে পেয়েছি। এরপর টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ, আমরা যে প্রাসাদটা দেখছি টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ এবং তার সংগ্রহ যে সর্বজনের চক্ষু গ্রাহ্য হলো তা বিপ্লবের পরে না হলেও ক্রমবর্ধমান গণতন্ত্রায়নের ফলে ক্রমবর্ধমান গণতন্ত্রায়নের ফলে আমাদের যে বিখ্যাত টাওয়ার অফ লন্ডন ঐতিহাসিক যে প্রাসাদ সেটা সকলের চক্ষু গ্রাহ্য হয়েছিল। টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কোহিনূর দেখতে। প্রশ্ন হচ্ছে টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কেন কোহিনূর দেখতে? জাদুঘর ঋত সাংস্কৃতিক উত্তরাধিকারের জায়গা, তবে তা সবসময় নিজের জিনিস হবে এমন কথা নয়। জাদুঘর ঋত সাংস্কৃতিক উত্তরাধিকারের জায়গা। এখানে সবসময় আমার নিজের জিনিস যে জাদুঘরে থাকবে, আমার স্বদেশের জিনিস যে জাদুঘরে থাকবে এমনটা নয়। এখানে বিভিন্ন জায়গার, বিভিন্ন সময়ের, বিভিন্ন কালের, বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এখানে থাকতে পারে, যা আমাদেরকে অনুপ্রেরণা দেবে, যা আমাদেরকে আনন্দ দিবে। এই বিষয়গুলো থাকা আবশ্যক। জাতীয় জাদুঘর, এবার আমরা ফিরে এসেছি। এতক্ষণ আমরা দেখেছিলাম কয়েকটি বিদেশি জাদুঘর। এবার আমাদের জাতীয় জাদুঘর, বাংলাদেশের জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত দেশের প্রধান জাদুঘর। এটি 20 মার্চ 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 7 আগস্ট 1913 খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তারিখে এটি জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। তাহলে প্রশ্ন, জাতীয় জাদুঘরের মর্যাদা কবে দেওয়া হয়? 1983 সালের 17 নভেম্বর।
জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে পিজি হাসপাতাল, রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও বিশ্ব সভ্যতা ইত্যাদি বিষয়ে আলাদা প্রদর্শনী রয়েছে। এছাড়া এখানে একটি সংরক্ষণাগারও রয়েছে, যেখানে বিভিন্ন সময়ের বিভিন্ন জিনিস সংগ্রহ করা হয়ে থাকে। এবার আমরা আরেকটি নতুন জাদুঘরের সাথে পরিচিত হব, মুক্তিযুদ্ধ জাদুঘর। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশের যে দামাল ছেলেরা বাংলাদেশকে স্বাধীন করার জন্য তারা যে জীবন দিয়েছিল এবং তাদের ব্যবহৃত অস্ত্র, তাদের যে বিভিন্ন নিদর্শন বা বিভিন্ন স্মৃতিচিহ্ন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম জাদুঘর, মুক্তিযুদ্ধের নিদর্শন ও স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের জন্য এই জাদুঘর বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সবার সামনে তুলে ধরার কাজেই জাদুঘর অনন্য অবদান রেখেছে। এবার সামরিক জাদুঘর। 1987 সালে মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। পরে শহরের কেন্দ্রস্থল বিজয় সরণিতে এটি স্থানান্তরিত হয়। প্রাচীন যুগের সমরাস্ত্র, ট্যাঙ্ক, কারুকার্য সহ নানা ধরনের আধুনিক যুদ্ধাস্ত্র, 18 শতক থেকে এ পর্যন্ত ব্যবহৃত বিভিন্ন ধরনের কামান, মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন স্মারক ইত্যাদি দেখার সুযোগ এ জাদুঘরে রয়েছে। এবার বঙ্গবন্ধু জাদুঘর। এই জাদুঘর ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনে 1997 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। এই জাদুঘর বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায়ের অনেক দুর্লভ ছবি, তার জীবনের শেষ সময়ের কিছু স্মৃতিচিহ্ন এবং তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বরেন্দ্র জাদুঘর, যেটাকে আমরা প্রাচীন জাদুঘর বলেছি বাংলাদেশের, প্রাতিষ্ঠানিক নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর। 1910 সালে প্রতিষ্ঠিত ও রাজশাহীতে অবস্থিত এই জাদুঘর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর। এখানে ভাস্কর্য, খোদিত লিপি, পাণ্ডুলিপি এবং প্রাচীন মুদ্রার মূল্যবান সংগ্রহ রয়েছে। বাংলার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, শিল্পকলা, প্রত্নতত্ত্ব ইত্যাদি সম্পর্কে গবেষণার বিষয়গুলো এর মূল উপজীব্য হিসেবে গণ্য হয়েছে। এরপরে আরও কয়েকটি জাদুঘর আমরা দেখব, আসমল জাদুঘর এবং আসমল মিউজিয়াম, যেটা বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রহশালা হিসাবে। এবার আমরা এক নজরে দেখে নেব পাঠ পরিচিতি। এতক্ষণ আমরা যে পাঠে ছিলাম সেখান থেকে চমকপ্রদ কিছু জাদুঘর এবং জাদুঘরের উদ্দেশ্য, উদ্ভব, ক্রমবিকাশ, জাদুঘরে গেলে আমাদের কি কি লাভ হবে, কি কি লক্ষণ থাকা দরকার, সব বিষয় কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার আমরা জানব পাঠ পরিচিতি সম্পর্কে। রচনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের রজত জয়ন্তী উপলক্ষে শামসুল হোসাইনের সম্পাদনায় প্রকাশিত স্মারক পুস্তিকা ঐতিহ্যায়ন 2003 থেকে সংকলিত হয়েছে। তাহলে জাদুঘরে কেন যাব, কোথা থেকে সংকলিত হয়েছে? ঐতিহ্যায়ন 2003 থেকে সংকলিত হয়েছে। জাদুঘর হচ্ছে এমন এক সর্বজনীন প্রতিষ্ঠান যেখানে মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় বা সংরক্ষণ করা হয়। জাদুঘর কেবল বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলি প্রদর্শন করে না, আমাদের কাছে এগুলো কি করে না, প্রজন্মের কাছে জাদুঘর কেবল নিদর্শনগুলো প্রদর্শন করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো সংরক্ষণ করে রাখে। সংগৃহীত নিদর্শনগুলিকে জাদুঘরে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণ সহ এমন আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয় যেন তা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পারে, পাশাপাশি আনন্দ পান। এছাড়া জাদুঘরের আয়োজন করা হয় বক্তৃতা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি বিষয়ে দর্শকদের মধ্যে জানার কৌতূহল বাড়িয়ে তোলাই এর উদ্দেশ্য। এভাবে জাদুঘর ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞান ও তথ্যের সঙ্গে জনগণকে আকৃষ্ট, সম্পৃক্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বের কথা এবং মানব জাতির আত্মপরিচয় তুলে ধরার নানা ধরনের জাদুঘরের ভূমিকার কথা বর্ণিত হয়েছে এই প্রবন্ধে। প্রবন্ধটি উপস্থাপন করা হয়েছে আকর্ষণীয় ঢঙে ও মনোগ্রাহী ভাষায়। এবার একেবারে শেষের দিকে আমরা চলে আসছি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা অনেক আলোচনা শুনেছি। আমরা জাদুঘরে কেন যাব, কারণটা কি, এ বিষয়ে আমরা জানব। জাদুঘর জাতিসত্তার পরিচয়
বহন করে, জীবনী শক্তি বৃদ্ধি পায় এবং চেতনাকে জাগ্রত করে, মনোজগৎকে সমৃদ্ধ করে, অতীত সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা বর্তমান সমাজ পরিবর্তনে বিশেষ অবদান রাখতে পারে। সর্বোপরি জাদুঘরে গিয়ে আমরা আনন্দ লাভ করি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।